নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে কঠোর অবস্থান, কল্পনাতীত জবাবের ছক ইরানের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছে। পারমাণবিক ইস্যুতে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহতই রেখেছে। ইসরায়েল ও আমেরিকা এই দুই রাষ্ট্র মিলেও হামলা করে কোনো লাভ করতে পারেনি, বরং ইরানের পারমাণবিক কার্যক্রম আরও জোরালো হয়েছে। ফলে ইরানের উপর থাকা পুরনো নিষেধাজ্ঞাগুলো আবারও অটোমেটিকলি ফিরিয়ে দিয়েছে পশ্চিমারা। এই নিষেধাজ্ঞার বিপরীতে ইরান কিন্তু বসে নেই। তারা জানিয়ে দিয়েছে লড়াই তাদের রক্তে মিশে আছে। জীবন উৎসর্গ করে তারা বেঈমান ও বর্বরদের বিরুদ্ধে লড়াই করেই যাবে। তাদের এই প্রত্যয় থেকে কেউ তাদেরকে ফিরিয়ে নিতে পারবে না। তাই তো আন্তর্জাতিক পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা হোক আর যাই হোক না কেন, ইরান নিজেদের মতো করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অব্যাহত রাখবে। কারণ ইরান বিশ্বাস করে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, ইসরায়েলকে কখনোই বিশ্বাস করতে নেই। সাদ্দামের কাছে মরণঘাতী অস্ত্র আছে। এই অজুহাতে ইরাককে যেমন ধ্বংস করা হয়েছিল, আমেরিকার নেতৃত্বে নির্মম মৃত্যু উপহার দিয়েছিল সাদ্দামকে, ইরান সহ অন্যান্য মুসলিম দেশের ক্ষেত্রেও ওই পশ্চিমাদের একই কৌশল। পারমাণবিক অস্ত্র থাকুক আর নাইবা থাকুক, তারা কোনো না কোনো ছুতোয় মুসলমানদেরকে ধ্বংস করবেই। এটা যদি আমরা এখনও না বুঝি এবং সৌদি, কাতার সহ অন্যান্য রাষ্ট্রসমূহের মতো ক্ষমতায় টিকে থাকার জন্য আমেরিকার আর ইসরায়েলের পদলেহন করে চলি, তবে সে সকল দেশে ধ্বংস আসছেই, এটা জেনে রাখা ভালো। তাই ইরান শক্ত অবস্থানে আছে। তারা কারো হুমকি বা নিষেধাজ্ঞায় ভীত হয়ে পারমাণবিক সহ অন্যান্য অস্ত্র উৎপাদনে বিরত থাকবে না। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তের ফলে দেশটি জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা কার্যত স্থগিত হয়ে যাবে। শনিবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের IAEA এর সঙ্গে সহযোগিতা এবং সমস্যা সমাধানে পরিকল্পনা উপস্থাপন সত্ত্বেও ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ সংস্থাটির সঙ্গে সহযোগিতার পথ কার্যত বন্ধ করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। এই ঘোষণা এলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের ভোটের পর, যেখানে ইউরোপীয় দেশগুলো 10 বছর আগের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা সক্রিয় করে ইরানের বিরুদ্ধে স্থগিত রাখা নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়। তাদের অভিযোগ, ইরান চুক্তি মানছে না। ভোটের ফলে 2015 সালের চুক্তির আওতায় ইরানের পরমাণু কার্যক্রমে সীমাবদ্ধতার বিনিময়ে যে নিষেধাজ্ঞাগুলো স্থগিত রাখা হয়েছিল, সেগুলো আবার 28 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, যদি না ইরান আগামী এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা পরিষদকে নরম অবস্থান নিতে রাজি করাতে পারে। তেহরান জানিয়েছে, ইউরোপীয় শক্তিগুলোর এই পদক্ষেপ IAEA এর সঙ্গে মাসব্যাপী আলোচনার মাধ্যমে পর্যবেক্ষণ পুনরায় শুরু ও আন্তর্জাতিক নিয়ম মেনে চলা নিশ্চিত করার প্রচেষ্টাকে দুর্বল করেছে। এ মাসের শুরুর দিকে কায়রোতে ইরান ও IAEA একটি সমঝোতায় পৌঁছেছিল, যাতে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব হতো। ইরান জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এসব পরিদর্শন স্থগিত করে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়, তবে তেহরান সেই অভিযোগ অস্বীকার করেছে। ইরান একই সঙ্গে IAEA এর সমালোচনা করেছে, কারণ সংস্থাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় দেশগুলো বলেছে, ইরান IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু না করলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জুন থেকে স্থগিত হয়ে থাকা পারমাণবিক আলোচনা পুনরায় না খুললে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল বিলম্বিত করবে না। প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মৌসাভি জানিয়েছেন, 8 বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধ চলাকালে শত্রু কখনোই ইরানের সামরিক শক্তি, দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা, আঞ্চলিক ক্ষমতা এবং ইরানি সশস্ত্র বাহিনীর নির্ধারক
ও প্রাসঙ্গিক প্রতিক্রিয়া অতিক্রম করতে পারেনি। তিনি বলেন, ইরান কেবল নীরব নয়, প্রতিটি হুমকিকে সে একটি সুযোগে রূপান্তরিত করে, যাতে তার জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি প্রদর্শিত হয়। মৌসাভি আরও জোর দিয়ে বলেন, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এগিয়ে নেওয়া এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি হাইব্রিড যুদ্ধের বিরুদ্ধে প্রস্তুতির প্রয়োজনীয়তাও তুলে ধরেন, বিশেষ করে শত্রুরা যে জ্ঞানমূলক বা কগনিটিভ যুদ্ধ কৌশল ব্যবহার করে। বার্তার শেষাংশে তিনি গর্বিত এবং সাহসী ইরানি জাতিকে আশ্বস্ত করে জানান, ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কৌশলগত অপ্রত্যাশিত উপায় ও উন্নত সক্ষমতার উপর নির্ভর করে বিশ্বজুড়ে কোনো শোষক বা অত্যাচারীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় সময়োপযোগী, নির্ধারক এবং কল্পনাতীত প্রতিক্রিয়া প্রদানে সর্বদা প্রস্তুত। গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ জোরদার করতে এবং ফিলিস্তিনি ইস্যুতে সমর্থন বাড়াতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ইরান। বৈশ্বিক ক্ষোভকে কাজে লাগিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে ইরান এই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। শুধু মৌখিক নিন্দা নয়, তেহরানের এই প্রচারণা হল নরম ক্ষমতা, মানবিক সহায়তা এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার জন্য রাজনৈতিক চাপের এক সমন্বিত প্রয়াস। এটি তাদের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নীতির অংশ, যেখানে ইরান নিজেকে ফিলিস্তিনি ইস্যুর প্রধান রক্ষক হিসেবে উপস্থাপন করছে। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন, বিশ্বের দেশগুলো যেন প্রথমে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এরপর ধাপে ধাপে রাজনৈতিক সম্পর্ক শেষ করে ফেলে। এখন ইরানি কূটনীতিকদের দায়িত্ব হল দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক প্রতিটি আলোচনায় এটিকে কেন্দ্রীয় এজেন্ডা হিসেবে তোলা। আঞ্চলিক প্রতিবেশী দেশ থেকে শুরু করে জাতিসংঘ ও ব্রিক্সের মতো ফোরাম পর্যন্ত। একই সঙ্গে তেহরান গণমাধ্যম কূটনীতিও জোরদার করছে, যেখানে তারা ইসরায়েলের যুদ্ধ অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন তুলে ধরছে। গাজায় মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি ইরান বলছে, কেবল প্রস্তাব নয়, বাস্তব পদক্ষেপের প্রয়োজন। ইরান ইসলামী ও আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়ভাবে অংশ নিয়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানাচ্ছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান করছে এবং গাজা অবরোধ প্রত্যাহারের দাবিতে সোচ্চার হচ্ছে। ইরান বিভিন্ন চ্যানেলের মাধ্যমে গাজায় মানবিক সাহায্য, চিকিৎসা সামগ্রী এবং জরুরি সরঞ্জাম পাঠাচ্ছে, যাতে কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের কাছে পৌঁছানো যায়। তেহরান যুদ্ধবিরতি, গাজা উপত্যকা পুনরায় খোলার উদ্যোগ এবং মানবিক করিডোর প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। গণমাধ্যম, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার মাধ্যমে ইরান ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের আসল চিত্র বিশ্বে তুলে ধরছে, বৈশ্বিক সচেতনতা বাড়াচ্ছে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি তার প্রশাসনের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পররাষ্ট্র নীতি অগ্রাধিকার নির্ধারণ করেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের জন্য দেশগুলোকে আহ্বান, প্রথমে অর্থনৈতিক বন্ধন, পরে রাজনৈতিক বিচ্ছিন্নতা। তিনি জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আগে অর্থনৈতিক সম্পর্ক সীমিত করা তুলনামূলক সহজ এবং কম রাজনৈতিক ব্যয়বহুল। ইতিহাস প্রমাণ করেছে, অনেক রাষ্ট্র রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেও অর্থনৈতিক সহযোগিতা কমিয়ে দেয়, যেমন তেল গ্যাস বিক্রি বন্ধ করা বা বন্দর থেকে ইসরায়েলি জাহাজ প্রত্যাহার। এই আহ্বান শুধু ইসলামী দেশগুলোর জন্য নয়, ক্রমবর্ধমান সংখ্যক দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হ্রাস করছে, যা এই নীতির সম্ভাব্য আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্দেশ করে। ফলস্বরূপ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো এখন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্ব এখন ধীরে ধীরে নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে, যা অনিশ্চিত ঘটনার দ্বারা প্রভাবিত। এর একটি বড় উদাহরণ হলো আল আকসা স্টর্ম অভিযান, যা ইসরায়েলের দুর্বলতা প্রকাশ করেছে এবং বৈশ্বিকভাবে তাদের বিচ্ছিন্নতা বাড়িয়েছে। বর্তমানে ইসরায়েলকে গাজায় গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সম্প্রসারণবাদী নীতির কারণে ব্যাপকভাবে পার্থিব বা পরিত্যাজ্য রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে। তেল আবিবের বিরুদ্ধে বৈশ্বিক বিরোধিতা এখন একটি প্রধান আলোচনায় পরিণত হয়েছে। অতীতে যে দেশগুলোতে ফিলিস্তিন ইস্যু ছিল নিষিদ্ধ বিষয়, আজ সেখানে ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার রাস্তায় ফিলিস্তিনের পতাকা উড়ছে। বহির্বিশ্বে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আন্দোলনের মতো উদ্যোগও ইসরায়েলি পণ্যের ওপর অনানুষ্ঠানিক কিন্তু কার্যকর চাপ সৃষ্টি করছে।
সরকারি কূটনীতি ও জনসচেতনতা আন্দোলনের এই সমন্বয় ইসরায়েলের সর্বাত্মক আন্তর্জাতিক বিচ্ছিন্নতার পথ প্রশস্ত করছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।